আওয়ামী লীগ আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন, একই ঘোষণা দিল আওয়ামী লীগের নেতাকর্মী। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী আওয়ামী লীগকে কিভাবে ফেরানো যায়, এটা বিশেষ একটা নেতৃত্ব দিবে এই ওবায়দুল কাদের। মানে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় আর কিভাবে জননেত্রী শেখ হাসিনা তিনি তার ক্ষমতায় বসতে পারে। আওয়ামী লীগ যখন আসবে তখন রক্তের হোলি খেলা খেলবে, এই কথাটা নতুন ভাবে বাজারে নিয়ে আসলেন হচ্ছে আমজনতা পার্টির নেতা জনাব তারেক। তিনি অবশ্য যৌক্তিকতা তুলে ধরছেন। দলের জন্য নিবৃত্তভাবে কাজ করবেন, এতে হয়তো আপনার জেল হতে পারে, কিন্তু রাজনীতি যখন করেছেন রাজপথ আর জেল রাজনীতিবিদদের জন্য, সেটা মেনেই আপনাকে দেশে ফিরে আসতে হবে, সেটা মেনেই আওয়ামী লীগের কাজ করতে হবে, সেটা মেনেই তৃণমূলকে সংগঠিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যে ৩৬ জুলাই আমরা দেশ স্বাধীন করলাম, এটাকে সব ভুয়া। আমরা হচ্ছে বাংলাদেশের শত্রু, আমাদের পরে ভাত নাই। আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। ডক্টর ইউনূস কঠিন বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে আওয়ামী লীগ আবার কঠিনভাবে ফিরে আসতেছেন। গোয়েন্দা সংস্থায় জানা গেছে খুব শীঘ্রই আওয়ামী লীগ তাদের কার্যক্রম বাংলাদেশে আবারও শুরু করে দিবে। প্রিয় দর্শক শ্রোতা, যেভাবে আওয়ামী লীগ আবারও শক্তিশালী হচ্ছে, এর পেছনের হাত কার রয়েছে? দর্শক, অবশেষে সকল তথ্য বের হয়ে গেছে, আমাদের কাছে এসে পৌঁছেছে। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ আবারও আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী কিভাবে হচ্ছে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগ যখন আসবে তখন রক্তের হোলি খেলা খেলবে, এই কথাটা নতুন ভাবে বাজারে নিয়ে আসলেন হচ্ছে আমজনতা পার্টির নেতা জনাব তারেক। তিনি অবশ্য যৌক্তিকতা তুলে ধরছেন, খুব ভালো লাগছে আমার কাছে। অন্যান্য দল জীবিত হইতে যত সময় লাগবে তার চেয়ে অতি দ্রুত সময়ে আওয়ামী লীগ জীবিত হবে। এতে আওয়ামী লীগকে আপনি উড়িয়ে দেন, কবর দেন, মাটির তলে গেড়ে ফেলান, পুড়িয়ে দেন, যাই করেন, আওয়ামী লীগ ফিরে আসবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আসবে, অন্যান্য দলের চেয়ে অতি দ্রুত সময়। কি জন্য? এর কারণগুলো তিনি তুলে ধরছেন। তার মধ্যে যে কারণটা তিনি বলেন নাই, ওই কারণটাই আমি 1 নম্বরে রাখছি। 1 নম্বরের কারণ হচ্ছে জনশক্তি। প্রত্যেকটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি হলো জনশক্তি। যে দলের জনশক্তি যত বেশি, সেই দল তত উর্বর, সেই দল তত শক্তিশালী। আর বিশেষ করে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের জনশক্তি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যারা আওয়ামী লীগের নাম পর্যন্ত শুনতে পছন্দ করে নাই, তারাও এখন বলা শুরু করছে যে ভবিষ্যতে ভোট দিতে পারলে আওয়ামী লীগকে দিব। যেটা আপনারা বাস্তব প্রমাণ দেখবেন, আমার বলার কিছু নাই, আমি শুধু অন্য পয়েন্টটা বলি। তারপর অর্থনৈতিক সক্ষমতা। আওয়ামী লীগের অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের বর্তমান যতগুলো রাজনৈতিক দল আছে তার চেয়ে বেশি, অবশ্যই বেশি, 100% বেশি। কি জন্য? যে একটানা 15 বছর 7 মাস আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে। আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, এখন অবশ্য বর্তমান সরকার প্রমাণ করতেছে না বা করতে পারতেছে না, কিন্তু অভিযোগ ছিল যে একজন নেতা এত হাজার কোটি, এত লক্ষ কোটি, এত শত কোটি টাকা লুটপাট করছে। তার মানে কি? অর্থনৈতিক সক্ষমতা আওয়ামী লীগের ব্যাপক আছে। তারপরে কি? বুদ্ধিভিত্তিক সক্ষমতা, এইটা কিন্তু একবারে যথাযথ আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক সক্ষমতার অভাব নাই। কারণ যে দলটা হচ্ছে একটা নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্ম দিছে, সেই দলের যদি বুদ্ধি না থাকে তাহলে তো দিতে পারতো না। একটা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ 1971 সালে। সেই মুক্তিযুদ্ধে যে দল নেতৃত্ব দিছে, সেই দল যদি বলদ হইতো, মাথার মধ্যে যদি কোনো বুদ্ধি না থাকতো সেই দলের, তাহলে কিন্তু নেতৃত্ব দিতে পারতো না। নেতৃত্ব দিলেও কি হইতো? এই মুক্তিযুদ্ধ মানে বিজয় অর্জন হইতো না। তার মানে কিন্তু এইটাও পরিষ্কার যে আওয়ামী লীগের অর্থনৈতিক সক্ষমতা এবং বুদ্ধিভিত্তিক সক্ষমতা ব্যাপকভাবে আছে। তারপর হচ্ছে অনলাইন জগতের সক্ষমতা। এইটা আর আমার নতুন করে বলার কিছু নাই। এই জন্য বলার কিছু নাই যে 5ই আগস্টের আগে আওয়ামী লীগের অনলাইন জগতের সক্ষমতা আমরা দেখিনি, কোনোভাবেই দেখি নাই। মনে হয়েছে যে অনলাইনে আওয়ামী লীগকে একবারও অপারো। কিন্তু 5ই আগস্টের পরে ওরে বাবারে, অল্প দিনের মধ্যে আওয়ামী লীগ অনলাইন জগৎটাকে একবারে হাতের মুঠো নিয়ে নিছে। যেটা এখন দেখতেছেন, মানে তারা যেইটা মনে করেন যে পোস্ট করে, শেয়ার করে, সেটাই ট্রেন্ডিংয়ে যায়, সেটাই ভাইরাল হয়। মানে এটা নতুন করে কি বলার আছে? আপনি আমার ভিডিও দেখতেছেন না, আপনি তো অবশ্যই বলতে পারবেন যে অনলাইন জগতে আওয়ামী লীগের সক্ষমতা বর্তমান সময় 2025 সালের, আমি মে মাসে ভিডিও করতেছি, এই সময় পর্যন্ত আমরা যেটা দেখতেছি তুঙ্গে। অনলাইন জগতে আওয়ামী লীগের উপরে তুঙ্গে থাকা আর কোনো রাজনৈতিক দল আপাতত এখন নাই, অতীতে ছিল, কিন্তু এখন আওয়ামী লীগ আছে। তারপরে কি? প্রযুক্তিগত সক্ষমতা, এইটাও কিন্তু আওয়ামী লীগের ব্যাপকভাবে আছে। কিভাবে আছে? সারা বাংলাদেশে দেখেন আওয়ামী লীগ কিন্তু নাই, আওয়ামী লীগকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে কিন্তু কবর দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সকল স্থাপনা মাটির সাথে ঘুরে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সকল স্থাপনা আগুনে বিনষ্ট করা হয়েছে, লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এমনকি ন্যূনতম আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীকে রাস্তাঘাটে পাইলে এখনো মাফ করা হয় নাই।
তারপরেও কিন্তু আওয়ামী লীগের প্রযুক্তিগত সক্ষমতা কেমনে বুঝবেন? এইটা বুঝতে হলে ওই যে কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ডিজিটাল বিলবোর্ডে কিভাবে লেখা উঠতো আওয়ামী লীগ ফিরে আসবে, ছাত্রলীগ ফিরে আসবে, যুবলীগ ফিরে আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই যে লেখাগুলো ভেসে উঠতো। অথচ ওই কর্তৃপক্ষ ধরেন একটা রেলওয়ে স্টেশনে ভেসে উঠছে, রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ বলতে পারতেছে না কিভাবে ভেসে উঠছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিলবোর্ডে, ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ যারা হ্যান্ডেল করেন ওই ডিজিটাল সাইনবোর্ড, তারা বলতে পারতেছেন না যে কিভাবে লেখাটা ভেসে উঠলো। এইটা দ্বারা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আওয়ামী লীগের প্রযুক্তিগত সক্ষমতাও কিন্তু ব্যাপক আছে। তারপরে কি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিকভাবে তাদের স্টেক হোল্ডারশিপ, মানে বুঝছেন তো, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা সম্পর্ক, এই সম্পর্ক অন্যান্য রাজনৈতিক দলের আমি তুলনায় যাব না, কিন্তু আওয়ামী লীগের কিন্তু ব্যাপক আছে। যেমন ধরেন সৌদির যুবরাজ, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, বর্তমান শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট তিনি হচ্ছেন আওয়ামী সজীব ওয়াজেদ জয়ের ক্লাসমেট। আবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা ক্লাসমেট, একসাথে পড়ছে। শ্রীলঙ্কা, সৌদি আরব, কাতার, কুয়েত, রাশিয়া, আমেরিকা, ইউক্রেন, চীন, সকল রাষ্ট্রের সাথে কিন্তু শেখ হাসিনা তথা আওয়ামী লীগের মানে পারিবারিক সম্পর্কের মতো। ভারতের তো বলা লাগবে না, ভারত তো আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে বসে আছে। তাহলে আমরা কি বুঝলাম যে আন্তর্জাতিকভাবেও আওয়ামী লীগের ব্যাপক স্টেক হোল্ডারশিপ বা আওয়ামী লীগের একটা দৃঢ় সম্পর্ক আছে, যেটা আওয়ামী লীগকে কাজ দিব। তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে বুঝে গেলাম যে জনাব তারেক তিনি যে কথাটা বলছেন যে আমজনতা দলের যে প্রধান নেতা, কথাটা সত্য কথা, একদম সত্য কথা, যে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগকে তিনি কিন্তু যুক্তি তুলে ধরছেন যে আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগের মতো থাকতে দিতেন তাহলে আওয়ামী লীগ সর্বোচ্চ 5-6 বছর আওয়ামী লীগ মানে ওইরকম শক্তিশালীভাবে প্রতিষ্ঠা হতে পারতো না, কারণ একটা তোপের মুখে থাকতো। কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তখনই আওয়ামী লীগের কপাল খুলে গেল। আর আওয়ামী লীগের কপাল খুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এখন যেভাবে ফিরবে সেটা রক্তের হোলি খেলার মাধ্যমে ফিরবে। এই কথাটাই বলছেন জনাব তারেক, আমজনতা দলের নেতা, এবং যথার্থ যৌক্তিকতাও কিন্তু তিনি তুলে ধরছেন যে এখন তাকে এনসিপি, নতুন যে রাজনৈতিক দল এনসিপি টাকতেছে, বিএনপি বলছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা ভালো আছেন, ফেরেস্তার স্টাইলের আছেন, তারা আসতে পারবেন। এনসিপি তো মনে করেন যে সমান নিতেছে। তিনি বলছেন যে আওয়ামী লীগ এখন হয়েছে ওই বিধবা নারীর মতো, মানে সুন্দরী নারী কিন্তু স্বামী মারা গেছে, তাকে সবাই একত্রিত হয়ে তাকে সেবা যত্ন করার জন্য ব্যস্ত করছে। ও বলছে আমার দিকে চলে আসো, ও বলছে আমার দিকে চলে আসো, এইভাবে টাইনে দিচ্ছে। এখন যখন সময় আসবে, যিনি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, যিনি জয় বাংলা স্লোগান দিতে কমফোর্ট বোধ করেন, যিনি শেখ হাসিনাকে ভালোবাসেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলকে তিনি বুকে ধারণ করেন, তিনি যতই হোক পিঠ বাঁচানোর জন্য একটা দলে যেতে পারে। কিন্তু যখনই সুযোগ আসবে ঘুরে যায় এনসিপিকে ঠাড়া একটা থাপড় দেবেন, বহুত ফাপড়বাজি করছে জান, এরকম বলবো না, তার কোনো মানে নেই। কারণ বঙ্গবন্ধুর আদর্শ, জয় বাংলা বলায় কমফোর্টেবল যে ব্যক্তিরা, তাদেরকে আপনি যেখানেই নিয়ে যান, যে পরিস্থিতি ঘটান ঘটা, যে কোন ঠাসার মধ্যে পড়েন, সুযোগ পাইলে তারা জয় বাংলা স্লোগান দেবেই, জয় বঙ্গবন্ধু স্লোগান। প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে কি তেমন পরিস্থিতি তৈরি হয়েছে, বা এই পরিস্থিতি যে তৈরি হলো এর দায়টা কার? কিভাবে এই পরিস্থিতিটা তৈরি হলো? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের মধ্যে, এখানে কে পক্ষে আর কে প্রতিপক্ষে, এটা হলো প্রশ্ন। এই বক্তব্যটা কিন্তু একদিক দিয়ে খুবই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মনে হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি হলে পক্ষ বিপক্ষ লাগে। তার মানে কেউ এক পক্ষ ছিল আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে, আর এক পক্ষ ছিল বিপক্ষে। তাহলে বিপক্ষে কারা ছিল? যারা শাহবাগে এসেছিল তারা কারা? তারা হচ্ছে এনসিপি, জামাত, হেফাজত। আর সেই ঘটনাস্থলে বা শাহবাগে আসে নাই কেন, বা তারা এর বাইরে কারা ছিল? বাইরে ছিল কিন্তু বাকি সকল রাজনৈতিক শক্তি। তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, বাম গণতান্ত্রিক দল সহ অনেকে। এবং সেই শাহবাগের সেই আন্দোলন বা যমুনা প্রাঙ্গণের সেই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এটা নিয়ে দেশে বিদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটাকে নিন্দা করছে। তারা বলছে যে এটা একটা রাজনৈতিক দলকে দমন করা হয়েছে। বিএনপি বলেছে যে আমরা আইন চাই, আইনগতভাবে এটা চেয়েছিলাম, অধ্যাদেশ জারি করে না। অর্থাৎ এখন যে অধ্যাদেশ করে নিষিদ্ধ করা হলো, এইটা ব্যাপারে একটা প্রতিক্রিয়া হতে পারে দেশে বা বিদেশে, বা এটা চ্যালেঞ্জ হতে পারে, সরকার বিতর্কের মধ্যে পড়তে পারে। গুরুত্বপূর্ণ এই বিষয়ে এবি পার্টি সহ আরও অনেকে বলেছিল যে একটা সর্বদলীয় বৈঠক করা,
যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যাতে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়। বিষয়টি যেহেতু স্পর্শকাতর, খুবই সেন্সিটিভ, এর ক্রিয়া প্রতিক্রিয়া কি হয় না হয় সেটার জন্য কিন্তু ডাকা হয়েছিল বা প্রস্তাব করা হয়েছিল। তো সর্বদলীয় বৈঠক করে যদি সিদ্ধান্ত হতো তাহলে সেটা অধ্যাদেশ বা আইন নাকি কোন পন্থায়, তো সেটা ভালো ছিল, নাকি শাহবাগের একটা পক্ষ আন্দোলন করলো, যেই পক্ষের সেই পক্ষের সমাবেশ থেকে আবার বিএনপিকে উদ্দেশ্য করে বলা হলো যে বিএনপি আওয়ামী লীগ এবং ভারতের সাথে হাত মিলাইলো, তাহলে তো বিভাজনটা এইভাবেই তৈরি হলো। তো সুতরাং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম এমন একটা কথা বললেন যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মানে কি, একটা অবশ্যই সবার মতামত নিয়ে না, মানে এই সিদ্ধান্তটা না হওয়াতে বিষয়টা খারাপ হয়েছে। হয়তো এই সিদ্ধান্তটা হতে পারতো সুন্দরভাবে যদি সব দলের অংশগ্রহণে যদি জিনিসটা হতো। তো সুতরাং এই পরিস্থিতি তৈরির জন্য সরকারেরও কিন্তু দায় আছে যে কেন আন্দোলন অর্থাৎ হাসিনা বিরোধী শক্তির মধ্যে একটা বিভাজন টানা হলো। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশ চলে যান, কেউ পালিয়ে যান, আবার কেউ স্বেচ্ছায় চলে যান বাংলাদেশ আওয়ামী লীগের অনেক খারাপ অবস্থা দেখে। তারা হয়তো চিন্তা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ 10-15 বছর ঘুরে দাঁড়াতে পারবে না বা তাদের জীবনের রিস্ক আছে, এই ব্যাপারগুলো চিন্তা করে। কিন্তু 8-9 মাস পরে বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে এবং জনগণ এই সরকারের প্রতি ক্ষিপ্ত হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগের প্রতি জনগণের একটা সিম্পিতি তৈরি হয়েছে। এখনো বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মধ্য পর্যায়ের নেতা বাংলাদেশে ফিরে আসছে এবং সিনিয়র পর্যায়ের নেতাও বাংলাদেশে ফিরে আসছে। কিছুদিন আগে আমরা দেখেছি মিরেশ্বরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন ভাই, তিনি অ্যারেস্ট হয়েছেন এয়ারপোর্ট থেকে, তিনিও কিন্তু দেশে ফিরে আসছিলেন। শেখ হাসিনাও কিন্তু কিছুদিন আগে তার কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা যারা বিদেশ আছেন, যাদের নামে কোনো মামলা নাই, তারা দেশে ফিরে গিয়ে দলকে সংগঠিত করুন, তৃণমূলকে উৎসাহ দেন, উদ্বুদ্ধ করুন। এটাই হচ্ছে একজন সঠিক নেতার সঠিক নির্দেশনা। কারণ আপনারা যদি বিদেশ বসে বসে নেত্রীদেরকে, অনেক কর্মীদেরকে নির্দেশনা দেন, অনেক তৃণমূল কর্মীকে নির্দেশনা দেন, তারা কিন্তু উৎসাহ পাবে না, কনফিডেন্স পাবে না। আপনার দেশে এসে যদি অ্যারেস্ট হন, তবুও জেলে থাকলো আপনার কর্মীরা অনেক উদ্বুদ্ধ হবে, উৎসাহ থাকবে, কনফিডেন্স পাবে, তখন তারা সংগঠিত হতে পারবে, সংঘবদ্ধ হতে পারবে, তাদের কার্যক্রম চালাতে তারা ভয় পাবে না। তাদের তখন মাথায় চিন্তা থাকবে, আমি যদি অ্যারেস্ট হয়ে যাই, আমার নেতা তো জেলে আছে, আমাকে দেখবে, আমার ফ্যামিলিকে দেখবে, উনি দেশে আছে, তখন আমার কোনো প্রবলেম হলে আমার নেতা ছুটে যাবে, সাহায্য হাত বাড়িয়ে দিবে, এই জিনিসটা ভরসা থাকে। আর আপনারা যদি বিদেশে বসে বসে সংগঠিত করতে চেষ্টা করেন, টেলিগ্রাম গ্রুপে এসে সংগঠিত করার চেষ্টা করেন, হোয়াটসঅ্যাপে বসে বসে সংগঠিত করার চেষ্টা করেন আপনারা বিদেশ থেকে, তাহলে শুধু ফর্মালিটি মেনটেন হবে, সকলেই থাকবে, কথা বলবে, কিন্তু রাজপথে সংগঠিত হতে পারবে না, রাজপথে নামতে পারবে না। কারণ রাজপথে 100-150 মানুষের শুধু জটিকা মিছিল করলে রাজপথ দখল হবে না। রাজপথ দখল হতে হলে এট এ টাইম যত আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছে এবং মধ্য পর্যায়ের নেতা আছে, তারা দেশে ফিরে আসতে হবে। তাদেরকে মাথায় রাখতে হবে, আমি দেশে ফিরে আসলে জেলে যাওয়ার সম্ভাবনা 99%, সেটা মাথায় রেখে জেলে ফিরে এসে অন্তত কর্মীদেরকে উজ্জীবিত করতে হবে। আপনি যখন জেলে যাবেন তখনও কর্মীরা উজ্জীবিত থাকবে, আমার নেতা দেশে ফিরে এসেছে, জেলে আছে, তখন তারা সংগঠিত হয়ে দলের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। কথা বুঝেন না? এখন আপনারা সকলেই বিদেশে থাকবেন, মামলা নাই, তাও বিদেশে বসে থাকবেন, কর্মীরা কতক্ষণ করবে? আর কর্মীরা যখন একটা ঝটিকা মিছিল করে যাওয়ার পর তারা অ্যারেস্ট হবে, তাদের কি খবর কেউ রাখবে? তারা এই ভয়টাও কাজ করে, একবার খবর নিলেন, একদিন টাকা পাঠালেন, তার ফ্যামিলি কিভাবে চলবে? তাই সকল নেতার প্রয়োজন, যাদের মামলা নাই বা যারা সত্যিকারের রাজনীতিবিদ, তারা জানার রিস্ক নাই, তারা দেশে ফিরে আসবেন, দেশে ফিরে এসে কর্মীদেরকে সংগঠিত করবেন, দলের জন্য নিবেদিতভাবে কাজ করবেন। এতে হয়তো আপনার জেল হতে পারে, কিন্তু রাজনীতি যখন করেছেন, রাজপথ আর জেল রাজনীতিবিদদের জন্য, সেটা মেনেই আপনাকে দেশে ফিরে আসতে হবে, সেটা মেনেই আওয়ামী লীগের হয়ে কাজ করতে হবে, সেটা মেনেই তৃণমূলকে সংগঠিত করতে হবে। তা না হলে শুধু গ্রুপে বসে বসে কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত করা যাবে না, জাস্ট ফর্মালিটি মেনটেন করা যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। নেত্রী অনেক আগে নির্দেশ দিয়েছেন যে আপনারা দেশে ফিরে আসেন, নেত্রী নির্দেশ আপনারা কতটুকু পালন করেন সেটা দেখার বিষয় আছে। কারণ গিয়াসউদ্দিন ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিরেশ্বরে, তিনি কিন্তু দেশে ফিরে আসতে গিয়ে এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছেন। এইরকম সকল নেতা দেশে ফিরে আসা প্রয়োজন, হয়তো অ্যারেস্ট হবেন কিন্তু তার কর্মীরা কনফিডেন্স পাবে, যেমন গিয়াসউদ্দিন ভাইয়ের কর্মীরা কনফিডেন্স শো করেছে ওনার পক্ষে, স্লোগান দিয়ে ওনার পক্ষে মাঠে নেমে। এটাই সকল নেতার হওয়া প্রয়োজন, হয়তো রাজপথ, না হয় জেল। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এতদিন পরে আওয়ামী লীগকে নিয়ে মুখ খুলেছে এবং তিনি এটাও নাকি বলেছেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই আবারও বাংলাদেশে ফিরবে, এমনই তারা কার্যক্রম গোপনে চালাচ্ছে। দর্শকতা, এইদিকে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে রাজনৈতিক দলরা। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বড় বড় রাজনৈতিক দলদের সঙ্গে বৈঠক করতেছেন, অপরদিকে সেনাবাহিনীর
ব্যক্তির সঙ্গে তার কথার একমত দ্বিমত দেখা গেছে। সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতিও একটা ভালো না। ওইদিকে আবার আওয়ামী লীগ তারা মানে প্ল্যান করতেছে আবার ক্ষমতায় ফেরার জন্য। সবকিছু মিলিয়ে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কার্যক্রম হাতে নিয়েছে এটা সফল করবেন? দর্শক, সবকিছু মিলিয়ে আমি কিছু বলতে চাই না। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।